ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল ৬,৫০০ কোটি টাকা। কর্ণফুলীর উপরে হবে সড়ক রেল সেতু। ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। ফেসবুকে আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। এবং দেশের মাটিতে সাকিবের অবসরের সম্ভাবনা জানালেন বিসিবি সভাপতি। ইতিবাচক সাড়া মিলেছে সরকারের পক্ষ থেকে। মাঠ ও অনুশীলনে নিরাপত্তা দেবে বোর্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঢাকা শহরে চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকায় নাগরিক সুবিধা বাড়াতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার। ৬,৫০০ কোটি টাকা খরচ বাড়িয়ে ২৪,৩৮১ কোটি টাকা ব্যয়ে হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। জাপানের ঋণে প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়ন করা হবে। কর্ণফুলী নদীর ওপরে হবে সড়ক ও রেল সেতু। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেওয়া হবে না। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে ২০১২ সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্র বন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ ২০২০-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো ৩ বছর। বাস্তবায়নে ২৪,০০০ কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় ১৮,০০০ কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। ১১,৫৬০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। কালুরঘাট কর্ণফুলী নদীর উপর একটা নতুন রেল এবং গাড়ি দুটোই চলবে, এরকম একটা প্রকল্প। এই প্রকল্প সবগুলোই কিন্তু আগামী বছরে একটা বরাদ্দ আছে, সেটা আমরা মঞ্জুর করেছি, কিন্তু এই প্রকল্পগুলো সব বেশ কয়েক বছর ধরে চলতে হবে। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। একনেক সভায় ২৪,৪১২ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ২টি নতুন প্রকল্প রয়েছে। বিদেশি অর্থায়ন আমাদের। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি, দ্রুত চালু করা হোক বিশ্বমানের এ টার্মিনাল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনালের। কথা ছিল 1 বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল।
2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বেবিচক সূত্র বলছে বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। একটা এয়ারপোর্ট মানে রেডি হয়ে গেলে চালানো যায় না। সেই এয়ারপোর্টটাকে অপারেশনটা কিভাবে রান করছে মক আপ করতে অনেক দিন, যে রান করছে কোনো সিস্টেম ফেলিয়ার হচ্ছে কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো ডিফিকাল্টিস হচ্ছে কিনা, এই টোটাল প্রসেসটা করতে একটু আসলে সময় লাগবে। তো সব মিলিয়ে আমি আশাবাদী যে বছরের মাঝামাঝি বা পরের দিকে হয়তো আমরা আমাদের সমস্ত এফোর্ট অন আছে। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত দেওয়া দরকার। খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এই টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয়ে গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আগামী 15 অক্টোবর প্রকাশ হবে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে ফল প্রকাশ করবেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার জানান, পরীক্ষার্থীরা খুদে বার্তার মাধ্যমে ফলাফল জানতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনের কারণে মাঝপথেই বন্ধ হয়ে যায় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি পরীক্ষাগুলো নেয়ার ঘোষণা দেয় অন্তর্বর্তী সরকার। তবে কিছু শিক্ষার্থী আন্দোলন করায় স্থগিত পরীক্ষা আর নেওয়া হয়নি। এতে প্রশ্ন ওঠে কিভাবে আর কবে প্রকাশ পাবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। পরীক্ষা বাতিলের প্রায় 80 দিনের মাথায় জানানো হলো ফলাফল নির্ধারণের তারিখ। সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার জানান, আগামী 15 অক্টোবর জানা যাবে এইচএসসির ফল। সেদিন সকাল 11টায় স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা একযোগে এই ফলাফল প্রকাশ করবেন। আর ফলাফল প্রকাশের 1 মাসের মধ্যেই শিক্ষার্থীরা ট্রান্সক্রিপ্ট হাতে পাবেন। আগামী 15 অক্টোবর সকাল 11টায় উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। স্ব বোর্ডের চেয়ারম্যান মহোদয়গণ একযোগে তার নিজস্ব বোর্ড থেকে এই রেজাল্ট প্রকাশ করবেন। তবে আগেই সিদ্ধান্ত হয়েছে বাতিল হওয়া পরীক্ষার ফলাফল নির্ধারণ প্রক্রিয়া। এবারের এইচএসসিতে যেসব বিষয়ে পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল নির্ধারণ করা হবে। আর যেসব বিষয়ে পরীক্ষা হয়নি সেগুলোর ফলাফল প্রকাশ করা হবে এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিভিন্ন বিভাগে গড়ে 8 থেকে 10টি বিষয়ে পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থীরা। যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলো উত্তরপত্র মূল্যায়ন এবং যেগুলোর পরীক্ষা হয়নি সেগুলো সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। গত 30 জুন শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষার্থী 14,50,790 জন। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে পোস্টের জেরে ওএসডির পর এবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবাসসুম উর্মি সাংবাদিকদের বলেন, তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করবো আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত
সে বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্টটা ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটূক্তি করাটা আমরা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল, সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। এদিকে সোমবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। বিগত 3টি সংসদ নির্বাচন বাতিল ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। একই সঙ্গে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিও করেন তিনি। বুয়েট ছাত্র আবরার ফাহাদের 5ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত সংহতি সমাবেশে একথা বলেন হাসনাত। একই দিন আলাদা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক ছাত্রলীগের কর্মীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করল বিএনপি। এতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। কেউ কেউ যখন এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দেন। তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে ভোটের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাইনি। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যাবে। বিদেশে বসে শেখ হাসিনা যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। 18 অক্টোবরের মধ্যে 30 বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আইনজীবীদের একটি অংশ। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে বিচারপতিদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। প্রধান বিচারপতির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারপতিদের সরিয়ে দিতে আবেদনও জমা দিয়েছেন আইনজীবীরা। আমি ব্যারিস্টার হয়েছি আজ 12 বছর ধরে বিচারপতি। গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী ফারজানা রাব্বি বুবলির পক্ষে গাইবান্ধা উপনির্বাচনে ভোট চেয়ে আলোচনায় আসেন হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার। সাংবিধানিক পদে থেকে সে সময়ের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মেয়ে জামাইয়ের এমন কাণ্ডে বিব্রত হয় বিচার বিভাগ। নালিশ যায় প্রধান বিচারপতির কাছেও। এবার বিচারপতি খুরশিদ আলম সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবর, 2017 থেকে 2022 এই 5 বছরে কোম্পানি কোর্টের দায়িত্বে থাকার সময় ইচ্ছে মতো রায় দিয়ে খুরশিদ আলম সরকার বাবার ট্রাস্টের নামে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, রায়ের মাধ্যমে মসজিদ মাদ্রাসায় অনুদান আনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুরশিদ আলম সরকার সহ হাইকোর্ট বিভাগের 30 বিচারপতির পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত দাবি জানিয়েছেন আইনজীবীদের একটি অংশ। একই দাবিতে সোমবারও বিক্ষোভ করেছেন তারা। আইনজীবীদের হুঁশিয়ারি, 18 অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে পদত্যাগে বাধ্য করা হবে বিচারপতিদের। 18 অক্টোবরের মধ্যে এই যে 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে
20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক, বিচারপতি পদত্যাগ করবেন। আমরা কাউকে টেনে হেঁচড়ে নামাতে চাই না, সেটা করতে গেলে এটা একটা ভালো নজির হবে না। আপনারা দয়া করে পদত্যাগ করুন, আর যদি সেটা করবেন না তাহলে আমরা আপনাদেরকে নামাতে বাধ্য হব। সাধারণ আইনজীবীরাও বলছেন দ্রুত এ বিষয়ে সরকার ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান তারা। যদি আপনি চিহ্নিত করতে পারেন যে এদের কারণে এই বিচারাঙ্গন প্রশ্নের সম্মুখীন, আস্থাহীনতার সম্মুখীন, তাহলে ইমিডিয়েট নয় কেন? আর দুষ্ট লোকরা কখনো নিজের ইচ্ছায় যায় না, বাংলাদেশে এই কালচার হয়নি এখনো। অভিযুক্ত বিচারপতিরা পদত্যাগ না করলে অথবা পদত্যাগের কোনো ব্যবস্থা না নিলে 30 জন বিচারপতির নাম জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, হজ পালনের সমুদ্রপথে বাংলাদেশ থেকে মুসল্লি পাঠাতে বাধা নেই। ধর্ম উপদেষ্টার সঙ্গে সৌদির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রীর বৈঠক, মাল্টিপল ভিসা ইস্যুর আশ্বাস। সাংবাদিকতাকে পেশাদার ও দায়িত্বশীল করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে বাধা মালিক ও সম্পাদক। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। সব কালো আইন বাতিল করে অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত করা হবে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বদলে যাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকতাকে পেশা হিসেবে গড়ে তুলতে আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক। শিরোনাম, সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনায় অংশ নেন মাঠ পর্যায়ের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষকরা। মূল প্রবন্ধের পর নিজেদের মতামত তুলে ধরেন সংবাদকর্মীরা। গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপ, বেতন বৈষম্য, বিভিন্ন আইনি জটিলতার কথা তুলে ধরেন তারা। দেশের যে কোনো পত্রিকায় কি ছাপা হবে না হবে তা যেমন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তেমনি আরো বেশি ছিল বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ। গার্মেন্টসের চেয়েও কম বেতন পায়। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, বহু টেলিভিশনের 3 মাস 6 মাস করে বেতন বাকি আছে। টিভির জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পত্রিকার জন্য একরকম হতে পারে, কিন্তু একটা অভিন্ন ওয়েজ বোর্ড হতে পারে কিনা সেটা দেখার বিষয়। ইউনিয়নগুলো সংস্কার করা উচিত। ইউনিয়নে এখন ভুয়া সাংবাদিকের সদস্য সংখ্যা অনেক বেশি। একটা ইউনিয়নে 2000, আরেকটা ইউনিয়নে 3000, 5000 সাংবাদিক ঢাকায় আছে। এটা আমার বিশ্বাসই হয় না। আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকতার সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। যখন এখানে ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। একই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ সাংবাদিকতা নিশ্চিত করতে বাতিল করা হবে কালো আইন। আর এক মালিকের একাধিক গণমাধ্যমের বাতিল চান পিআইবির মহাপরিচালক। একটা মিডিয়া মালিকের একটা পত্রিকার বেশি থাকতে পারবে না। তারপরে আপনার কালো টাকার মালিকদেরকে মিডিয়াতে আসার পথ বন্ধ কিভাবে করা যায়? আপনি কালো মিডিয়ার জায়গায় বন্ধ না করেন, আপনি কালো টাকার জায়গায় তাকে ধরেন। মিডিয়া ফ্রিডম, প্রেস ফ্রিডম নন নেগোশিয়েবল। এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। যতগুলো কালা আইন আছে, আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেইটার বিষয়ে কথা বলবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না, এটা আমরা রহিত করব। গণমাধ্যম সংস্কার কমিশনে যেন স্বৈরাচারের দোসররা স্থান না পায়, সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা। যাতে আরেকটা নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এবারের পুজোয় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগে জামিন পাওয়া জঙ্গিরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে আছে। এ সময় আইজিপি আরও জানান, 5 আগস্টের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের তলব করে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব। বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি। ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান। তিনি জানান, দেশে এবার ৩১,০০০-এর বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখ পরিবেশে পূজা উদযাপন হবে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। যদি কেউ অপতৎপরতা চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই, তারপরেও আমরা সতর্ক থাকতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাব আদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম। যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই। সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান। সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায়, প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। উজানের পানি নামলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটি অঞ্চল। 3 জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক। দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 4 উপজেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় 12,224 হেক্টর ফসলি জমি। বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলা তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুরগি, আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। সড়ক মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরেই চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। 3 দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরার অবস্থা খুব ভয়াবহ। পানিতে তো এটা করা সব শেষ হয়েছে। 130 বছর বয়স আমার, এই পর্যন্ত আমি দেখছি পানি হয়েছে। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। এবার বাণিজ্যের খবর। অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি ও সূচকের উত্থান হলেও পরের 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। এদিকে শিগগিরই পুঁজিবাজারে সুখবরের আশা দেখছেন না বিশ্লেষকরাও। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। রোগী মারা যাওয়ার পরে যদি ডাক্তার জিজ্ঞাসা করে রোগী কেমন আছে, এই মার্কেটটার অবস্থা ঠিক তাই। পুঁজি বিনিয়োগকারীরা নিঃসহায় অবস্থানে আছে এবং
মার্কেটের যে উত্থান পতন এটার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি ক্ষুদ্র তো, অনেকের অনেক টাকা পয়সা আছে, তাদের কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায় আমাদের সন্তানগুলো খাইতে পারতেছে না এখন। কান্নারে ইতিহাস ২০১০ সাল থেকে। সে সময় দেশের পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধসে শত শত বিনিয়োগকারী পথে বসেন। অনেকে সোনালী ঋণের প্রত্যাশা পুষে রেখেও পাননি আশার আলো। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে আশায় বুক বাঁধলেও ১.৫ মাসের বেশি টানা দরপতনে লাখ লাখ টাকা হারিয়ে আবারও দিশেহারা বিনিয়োগকারীরা। গত ১.৫ মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি পুঁজি হারিয়েছে ৩১,০০০ কোটি টাকা। এর মধ্যে গত সপ্তাহেই ডিএসির বাজার মূলধন কমেছে প্রায় ১৩,৫০০ কোটি টাকা। ডিএসির তথ্য বলছে গত সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মূলধন কমেছে গড়ে প্রায় ৩৮%। প্রতিদিন বাজার হারিয়েছে ২৫০ কোটি টাকার বেশি। গত সপ্তাহে ডিএসিতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম কমেছে সিংহভাগের, বেড়েছে হাতে গোনা কয়েকটির। সর্বশেষ রোববার সূচক কমেছে ৮৪ পয়েন্ট, যা গত ২ মাসের মধ্যে সর্বোচ্চ। এমন টালমাটাল অবস্থায় দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। দাবি জানিয়েছেন কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের। পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেন কমিশনের নির্বাহী পরিচালকরা। জানান শিগগিরই পরিস্থিতি উন্নয়নে মেনে নেওয়া হবে যৌক্তিক দাবি। টাস্কফোর্সের অধীনে বিভিন্ন সেগমেন্ট থাকবে এরিয়া ওয়াইজ, সেখানে এই বিষয়গুলো রিভিউ করে সেখানে একটা রিকমেন্ডেশন আসবে, পরবর্তীতে সেই অনুযায়ী কমিটি ব্যবস্থা গ্রহণ করবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন সংস্কারের পথে লোকসান এড়ানোর আপাতত কোনো উপায় নেই, তবে কোম্পানির চেয়ে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। আপনি ট্রান্সফরমেশনে যখন যাবেন, যখন একটা পরিবর্তনে যাবেন, একটা গ্রুপ কিন্তু এখানে বড় হারেই ক্ষতিগ্রস্ত হবে, যারা হয়তো এটার জন্য দায়ী না, দায়ী যারা তারা কিন্তু হয়তো সিনেও নাই। বাজার কারসাজি থেকে বাঁচতে স্বল্প সময়ে লাভ উঠানোর মানসিকতা থেকে সরে আসা ও বাজার বুঝে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূর জাহান বেগম জানিয়েছেন, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮২ জন মারা গেছেন। সচিবালয় ব্রিফিংয়ে তিনি বলেন, ডেঙ্গু চিকিৎসায় ঢাকা মেডিকেলের ওপর চাপ কমাতে কুর্মিটোলা হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন তিনি। ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে, আমাদের সবগুলো হাসপাতালগুলোকে এবং সবাইকে এটা অ্যালার্ট করা আছে, তাদের যে পরিমাণ ওষুধ কিংবা যেগুলো ফেসিলিটিস দরকার, বেড দরকার, সেগুলো সেখানে করা হয়েছে। আমরা এখনো পর্যন্ত মারা গেছে ১৮৬। আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যাতে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। বিনা নোটিশে চাকরির বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনের আহ্বায়কের বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন আন্দোলনকারীরা। বলেন, রোববার রাতে আন্দোলনের আহ্বায়ক শরীফুল হাসানের বাসায় অতর্কিত তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাড়িতে তিনি না থাকায় পরিবারের সদস্যদের হুমকি দেয় বলেও অভিযোগ তাদের। বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে দমাতে পুলিশ ভয়ভীতি দেখাচ্ছে। সারা দেশের ১,১৫৬ জন বড় মাদক ব্যবসায়ী ও ৮৩ জন মোস্ট ওয়ান্টেড মাদক ব্যবসায়ীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশকে দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবৈধ মাদক ব্যবসায়ীদের ছাড় দেয়া হবে না বলেও জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক। সকালে মাদক অপরাধ দমনের সমসাময়িক কার্যক্রম নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে মিডিয়া ব্রিফিংয়ে মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বিস্তারিত তুলে ধরেন। এ সময় তিনি বলেন, সারা দেশে ৯৮১টি মাদক মামলায় নতুন করে অভিযানে ৮৯ জন তালিকাভুক্ত আসামি গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, সারা দেশে ১৭৭টি প্রতিষ্ঠানের বারের সংখ্যা ২৩৭টি এবং দেশি মদের লাইসেন্স রয়েছে ২১৬টিতে। এছাড়াও ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউস ৬টি, ব্রিউয়ারি উৎপাদনকারী প্রতিষ্ঠান ১টি এবং ঢাকা ও চট্টগ্রাম ইপিজেডে ২টি শপ রয়েছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। হজ পালনের সমুদ্রপথে বাংলাদেশ থেকে মুসল্লিদের পাঠাতে সৌদি সরকারের কোনো বাধা নেই, এমনটাই জানিয়েছেন দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী। বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে জেদ্দায় বৈঠকে তিনি একথা বলেন। পরে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ধর্ম উপদেষ্টাও এ বিষয়টি নিশ্চিত করেন। সৌদি আরব থেকে আরও জানাচ্ছেন আরিফুর রহমান। প্রতি বছর হজ পালনের উদ্দেশ্যে সারা বিশ্ব থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হন সৌদি আরবে।
বাংলাদেশ থেকেও লক্ষাধিক হাজি যান পবিত্র হজ পালনে। দিন দিন বাড়ছে এই সংখ্যা, তাই আকাশপথের পাশাপাশি সমুদ্র পথেও বাংলাদেশ থেকে হাজি প্রেরণে পরিকল্পনা করা হচ্ছে। এবার সৌদি সরকার জানালো সাগর পথে হাজি পাঠানোর বিষয়ে তাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। রোববার সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক ফৌজান আল রাবিয়ার সঙ্গে বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। জাহাজ যোগে হজ করতে অনেক হাজি স্বচ্ছন্দ বোধ করেন, জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। বাংলাদেশের হজ এজেন্সি মালিক কিংবা তাদের প্রতিনিধিদের হজের 2-3 মাস আগে আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে বারবার সৌদি আরবে যেতে হয়, সেজন্য মাল্টিপল ভিসার প্রয়োজন হয়। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা এ ব্যাপারে সৌদি হজ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বলেও জানিয়েছেন। এ সময় সৌদি হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী মাল্টিপল ভিসা ইস্যুরও আশ্বাস দেন। এছাড়াও হাজিদের ইমিগ্রেশন এবং বিমানবন্দর থেকে হোটেলে লাগেজ পৌঁছে দেওয়ার জটিলতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বলেন সব ধরনের সহযোগিতা আমরা বাংলাদেশের প্রতি করব। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেশের মাটিতেই টেস্ট থেকে অবসর নেয়ার বড়সড় সম্ভাবনা রয়েছে সাকিব আল হাসানের। বিসিবির সভাপতি ফারুক আহমেদের এমন বক্তব্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা অনেকটাই কেটে গেল। তবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নিরাপত্তা ইস্যুতে এখনও রয়েছে নানা যদি কিন্তু। আইনি জটিলতার বিষয়ে নাক গলাবে না বোর্ড, তবে স্টেডিয়াম বা টিম হোটেলে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক থাকবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তা ঝুঁকি থাকে সেটা কেউই কাউকে আসলে দিতে পারবে না। আমি তো আসলে কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না। একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে, তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন, সে ফেয়ারওয়েলটা পাক। দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার ক্যারিয়ারের শেষ টেস্টটা খেলতে চান মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে, কিন্তু সেটা সম্ভব কিনা তা নিয়ে ছিল ধোঁয়াশা। তবে এবার নতুন করে আশাবাদী হতে পারেন সাকিব ভক্তরা। সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে, সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা থাকায় দেশে ফিরে মাঠে নামতে পারবেন এমন নিশ্চয়তা পাওয়া যায়নি এতদিন। যুব ও ক্রীড়া উপদেষ্টা আর বিসিবি সভাপতির সাম্প্রতিক বক্তব্যে সাকিবের নিরাপত্তার বিষয়ে পরিষ্কার হয়নি কিছু। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভারতের বিপক্ষে কানপুর টেস্টে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের এপিটাফ লিখে ফেলেছিলেন অনেকে। তবে 21 অক্টোবর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টে সাকিব খেলবেন বলেই ধারণা করা হচ্ছে এখন। তার নিরাপত্তা প্রসঙ্গে বিসিবি প্রেসিডেন্টকে আগের চেয়ে আন্তরিকই মনে হলো। গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, চিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার, ওটা যখন আমরা পেয়েছি। আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে, ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে 663 স্ট্রাইকার্স টুর্নামেন্টে খেলছেন সাকিব। তবে সেখানে যাওয়ার আগে ভারতে সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের নাকি বলে গেছেন দেখা হবে মিরপুরে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঢাকায় মানুষের চাপ কমাতে বিশ্বব্যাংকের ঋণে নতুন প্রকল্প অনুমোদন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের খরচ বাড়ল 6,500 কোটি টাকা। কর্ণফুলীর ওপরে হবে সড়ক রেল সেতু। 15 অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ। জানা যাবে খুদে বার্তার মাধ্যমে। পরীক্ষা না হওয়া বিষয়গুলোর ক্ষেত্রে ভিত্তি ধরা হবে এসএসসির রেজাল্টকে। এবং ফেসবুকে আবু সাইদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বিক্ষোভ। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।